Assalamu alaikum, dear students. Welcome to English class in Firdaus Ali Khan Model School and College. How are you, everybody? Hope you are well by the grace of Almighty Allah. Let's start our English class. I am here with you, Hasnain Muhammad Imtiaz, Senior Teacher English, Firdaus Ali Khan Model School and College. Students, declaration of the topic, that means what topic we are going to discuss today. Okay. In our previous class, we have discussed some rules, regulations, and some information about passage narration. Likewise, in today's class, we are also going to discuss about passage narration. So, the declaration of the topic for today's topic is passage narration. Okay. In our previous class, I'd like to make a overview of our previous class, what type of rules we have learned. So here is the rules for your understanding at a glance. Number one, the rules that we have discussed is identifying speaker and the person spoken to or audience and determining the mood of the verb in their speech. Okay, অর্থ হলো যে কোন একটা প্যাসেজে এই প্যাসেজ ন্যারেশন করবার আগে এর স্পিকার এবং পারসন স্পোকেন টু অথবা অডিয়েন্স এটাকে শনাক্ত করতে হয় এবং ভার্বের মুড বা ভার্বটা কোন টেন্সে আছে এটা বের করতে হয়। দুই নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব হ্যাভ টু বি ব্রট অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স ইন ইনভার্টেড কমা। রিপোর্টিং ভার্বটাকে ডাইরেক্ট স্পিচের যে ইনভার্টেড কমা যুক্ত সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সের শুরুতে এনে ইনডাইরেক্ট শুরু করতে হয়। ঠিক আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটাকে যদি আমরা পরে রিপোর্টেড স্পিচের পরবর্তীতে অথবা রিপোর্টেড স্পিচের মাঝখানে পাই তাহলে সেটাকে শুরুতে নিয়ে আসতে হবে, রিপোর্টেড স্পিচের শুরুতে আনতে হবে, এনে তারপরে এটাকে ইনডাইরেক্ট করবার প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। 3 নাম্বার হচ্ছে if the speaker use more than one speech or sentence then added that, also said that, again said that, again asked that, further said that, etc. এই ধরনের আর ইউজড টু মেইনটেইন দ্য সিকোয়েন্স, এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করা হয় সিকোয়েন্স মেইনটেইন করবার জন্য, ওই বক্তার উক্তির যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা রক্ষা করবার জন্য এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করতে হয় প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে। এই উদাহরণগুলো আমরা আগে যে স্লাইডটা ছিল বা প্রেজেন্টেশনটা ছিল সেখানে আমরা দেখিয়েছি, তোমরা আবারও প্র্যাকটিস করবার জন্য সেটা দেখে নিতে পারো। 4 নাম্বার যে রুলটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে if reported speech has only yes then subject plus replied in the affirmative is used। যদি রিপোর্টেড স্পিচ শুধু ইয়েস নামক শব্দটা ব্যবহার করা হয় তাহলে আমাদেরকে কি করতে হয়, সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ঠিক আছে, এই অংশটুকু ব্যবহার করতে হয়, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ইজ ইউজড, ঠিক আছে, বা টেন্স এবং ভার্ব অনুযায়ী টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী এখানে একটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ব্যবহার করেও আমরা ইয়েস শব্দটাকে রিপ্লেস করতে পারি। এই ছিল আমাদের গত ক্লাসের 4টা রুলস, যে 4টা রুলস আমরা শিখেছি উদাহরণ সহকারে। আজকে আমরা আরো কিছু রুলস শিখব। চলো তাহলে আমরা দেখে ফেলি আর কি রুলস আমাদের জন্য অপেক্ষা করছে। Let's learn some rules. Rule number 5. খেয়াল করো স্টুডেন্টস, রুল নাম্বার 5 আমাদেরকে এখানে বলছে if reported speech has only no, অর্থাৎ আমরা 4 নাম্বার রুলটাতে শিখেছিলাম ইয়েস, 5 নাম্বারটাতে নো, ইয়েস এর জায়গাতে নো যদি থাকে তাহলে আমরা কি করব, if reported speech has only no then subject plus replied in the negative is used। ঠিক আছে, ইয়েস থাকলে replied in the affirmative আর নো থাকলে replied in the negative is used, or subject plus auxiliary verb plus not is used। এভাবেও আমরা বিকল্প পদ্ধতিতে নোটাকে রিপ্লেস করতে পারি।
if reported speech has other speech after no, then subject plus replied in the negative and said that is used. যদি নো এর পরে অন্য কোনো শব্দ থাকে, দুঃখিত, অন্য কোনো বাক্য থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু উদাহরণ সহকারে দেখে নিই। এখানে দেখো ডাইরেক্ট স্পিচ একটা দেওয়া হয়েছে, আই সেড টু হিম, হ্যাভ ইউ অ্যাকমপ্লিশড ইউর টাস্ক? নো, হি সেড। এখানে খেয়াল করো, শুধুমাত্র নো বলেই বক্তা তার বক্তব্য শেষ করেছে। তখন আমরা কি করব? আমরা উপরের রুল অনুযায়ী যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে কি হবে দেখো, I asked him if he had accomplished his task. এটা তো অ্যাজ ইউজুয়াল ফিল আপ চেঞ্জ করা হয়েছে, পরবর্তীতে দেখো কি লেখা হয়েছে, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নোটাকে শুধুমাত্র হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এটা দিয়ে রিপ্লেস করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। অথবা আমরা এটাকে এভাবেও পরিবর্তন করতে পারি, I asked him if he had accomplished his task. He replied that he had not. ঠিক আছে, ওই যে নো আছে এখানে, এই নোটাকে রিপ্লেস করা হলো কি কি দিয়ে? হি হ্যাড নট, অর্থাৎ সাবজেক্ট যেটা আছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী হ্যাড নট ব্যবহার করা হয়েছে, বিকজ এর আগের যে স্পিচটা সে দিয়েছিল, আগের যে বক্তা স্পিচ দিয়েছিল সেখানে বলা হ্যাড ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানেও হি হ্যাড নট, এভাবেও এটা পরিবর্তন করা যায়। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আছে, সেটার সাথে সেটা নো এর সাথে বক্তা আরো কিছু বলেছে, যেমন নো আই উইল ডু ইট লেটার। ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব? প্রথম অংশটার পরিবর্তন তো তোমরা জানোই, অ্যাজ ইউজুয়াল আমাদেরকে পরিবর্তন করতে হবে, আই আস্কড হিম ইফ হি হ্যাড অ্যাকমপ্লিশড হিজ টাস্ক। তারপরে যে অংশটা, অর্থাৎ নো এর পরে যে অংশটুকু রয়েছে, এই পুরো অংশটাকে আমরা যদি পরিবর্তন করতে চাই ইনডাইরেক্ট স্পিচে, দেন কি করব? হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি উড ডু ইট লেটার। হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি উড ডু ইট লেটার। ঠিক আছে, তাহলে এভাবে আমরা এই বিষয়টাকে পরিবর্তন করব। আশা করি তোমরা রুলটা বুঝতে পেরেছো। এবার চলো পরবর্তী রুলে চলে যাই, রুল নাম্বার 6। কি বলছে দেখো, the word sir in direct speech is replaced by with respect, respectfully, politely, etc. এই শব্দগুলো দিয়ে আমরা, শব্দ বা ফ্রেজগুলো দিয়ে আমরা স্যার এই শব্দটাকে রিপ্লেস করব ইনডাইরেক্ট স্পিচে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করবার সময় স্যার এই শব্দটাকে উঠিয়ে দিয়ে উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি বা পোলাইটলি এই অংশগুলো আমরা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব একটু চলো উদাহরণ সহ দেখি। এখানে দেখো ডাইরেক্ট স্পিচে আছে, স্যার would you help us to solve this problem, said the boys. Yes, I will help you after this class, said the teacher. এখানে স্যার শব্দটাকে আমরা মেইন আমাদের কনসেন্ট্রেশন বোঝার জন্য স্যার এটাকে আমরা রিপ্লেস করব কি করে, চলো দেখি। দেখো এখানে কি বলা আছে, the boys respectfully asked the teacher। তাহলে আমরা স্যার শব্দটাকে রিপোর্টেড স্পিচের মধ্যে স্যার শব্দটাকে অমিট করে বা উঠিয়ে দিয়ে আমরা রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করলাম কোথায়? রিপোর্টিং ভার্বের সাবজেক্টে ঠিক পরে, দ্য বয়েজ রেসপেক্টফুলি আস্কড। তাহলে এভাবে আমরা স্যার শব্দটাকে রিপ্লেস করে রেসপেক্টফুলি, উইথ রেসপেক্ট বা পোলাইটলি এই শব্দগুলো ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পরে, বা এভাবে বলতে পারি রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্টের মাঝামাঝি। ঠিক আছে, পরবর্তী অংশটা অ্যাজ ইউজুয়াল পূরণ করা, ফিল আপ করা হয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে টিচার ইফ হি উড হেল্প দেম টু সলভ দ্যাট প্রবলেম, দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আগের রুলসে আমরা যেটা শিখেছি ইয়েসটাকে রিপ্লেস করতে হয় কিভাবে, দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি উড হেল্প দেম আফটার দ্যাট ক্লাস, দিস ক্লাস, আফটার দ্যাট ক্লাস। ওকে, তাহলে এই রুলসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে স্যার এই শব্দটাকে রিপ্লেস করতে হয় ইনডাইরেক্ট স্পিচে। চলো তাহলে পরবর্তী রুলস কি আছে আমরা দেখে নিই। রুল নাম্বার 7। রুল নাম্বার 7 আমাদেরকে যেটা বলছে দেখো, if someone is addressed in the direct speech, the indirect speech will use addressing as or reporting verb plus name। এখানে
ইফ সামওয়ান ইজ অ্যাড্রেসড বলতে কাউকে ডাকা, কাউকে সম্বোধন করে বলা, কারো নাম ধরে ডাকা বা কারো পদবি বা উপাধি এরকম কিছু দিয়ে ডাকা, সম্বোধন করা। ঠিক আছে, অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন করা, যেটাকে ভোকেটিভ কেস বলা হয়। তো এরকম যদি ভোকেটিভ কেস থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে আমরা ওটাকে কিভাবে পরিবর্তন করব সেই রুলসটা এটাই নির্দেশ করছে। তো কি করব আমরা, সেটা হচ্ছে কি অ্যাড্রেসিং অ্যাজ। ঠিক আছে, সেন্টেন্স ইনডাইরেক্ট সেন্টেন্সটা শুরু করবার আগে আমরা কি করব, অ্যাড্রেসিং অ্যাজ অথবা রিপোর্টিং ভার্ব প্লাস নেম এইটা দিয়ে শুরু করব। তাহলে চলো একটা এক্সাম্পল সহকারে দেখে নিই, আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, যেমন রনি হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল। এখানে মাদার সেড টু দা বয়, মা ছেলেকে বলল রনি হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল। ঠিক আছে, তাহলে তাহলে খেয়াল করো, রনি এখানে ভোকেটিভ কেস হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সম্বোধন কারক। মা তার ছেলেকে রনি বলে সম্বোধন করেছে। তাহলে এইখানে আমরা যে কাজটা করব, অর্থাৎ অ্যাড্রেসিং অ্যাজ রনি, ওকে, অথবা রিপোর্টিং ভার্ব প্লাস নেম। তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে কি সেইড, তাহলে মাদার সেইড টু রনি, অর্থাৎ মাদার টোল্ড রনি। ঠিক আছে, আমরা এইভাবে এই বিষয়টা ব্যবহার করব। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে আমরা দেখে নিই, অ্যাড্রেসিং অ্যাজ রনি মাদার আস্কড দ্য বয়। ঠিক আছে, অ্যাড্রেসিং অ্যাজ রনি মাদার আস্কড দ্য বয় হোয়াই হি হ্যাড নট গন টু স্কুল। রনি রিপ্লাইড মম। পরবর্তী অংশটাতে খেয়াল করো, এখানে মম এই শব্দটাও কিন্তু একটা ভোকেটিভ কেস, অর্থাৎ রনি তার মাকে মা বলে সম্বোধন করেছে, মম বলে সম্বোধন করেছে। তাহলে মম বলে যেহেতু সম্বোধন করেছে, তাহলে আমরা এই পরবর্তী অংশটাতে আমরা যেটা করেছি যে রিপোর্টিং ভার্বের পরেই আমরা সেই ভোকেটিভ কেসটা ইউজ করছি, যে রনি রিপ্লাইড মম। ঠিক আছে, রনি মাকে উত্তর দিল বা মমকে উত্তর দিল। এখানে আমরা এই অ্যাড্রেসিং অ্যাজ রনি না ব্যবহার করে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ রনি ব্যবহার না করে এভাবেও বলতে পারতাম মাদার আস্কড রনি। ঠিক আছে, এটাও ব্যবহার করা যেত। দা বয়টা উঠিয়ে দিয়ে মাদার আস্কড রনিও ব্যবহার করা যেত। তো তোমরা নিশ্চয়ই এই একটা উদাহরণ থেকে দুটোই বিষয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যে কিভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ অ্যাড্রেসিং অ্যাজ রনি অথবা রনি রিপ্লাইড মম। ঠিক আছে, আচ্ছা, রুল 8 এ কি বলছে চলো একবার আমরা দেখে নিই। সেটা হচ্ছে কি, when reported speech has a note of interrogation, when reported speech has a note of interrogation, যখন রিপোর্টেড স্পিচে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে আফটার অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা তো জানি যে প্রশ্নবোধক বাক্যের শেষে সাধারণত নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করা হয়, কিন্তু যদি এরকম কোনো সেন্টেন্স পাওয়া যায় যে সেন্টেন্সের গঠন অ্যাসার্টিভ সেন্টেন্সের, কিন্তু পরবর্তীতে পাংচুয়েশন মার্ক হিসেবে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে, সেরকম সেন্টেন্সকে আমরা পরিবর্তন করব কিভাবে। দ্য ইনডাইরেক্ট স্পিচ উই ইউজ, যখন আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব, তখন বিং সারপ্রাইজড বিফোর দ্য রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটার আগে বিং সারপ্রাইজড শব্দটা ব্যবহার করব। যদি আমি আবারও বলছি বিষয়টা, সেটা হচ্ছে কি, যদি আমরা কোনো রিপোর্টেড স্পিচের অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স পাই, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটার শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে এটাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবার সময় আমরা রিপোর্টিং ভার্বের আগে বিং সারপ্রাইজড এই অংশটুকু ব্যবহার করব, এই ফ্রেজটুকু আমরা ব্যবহার করব, এবং পরবর্তী সেন্টেন্সটাকে আমরা ঠিক যেভাবে প্রশ্নবোধক বাক্যকে পরিবর্তন করি, ঠিক সেইভাবেই প্রশ্নবোধক বাক্যের যে রুলস গুলো অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্লাই করে আমরা পরবর্তীটা চেঞ্জ করব। তাহলে চলো একটা উদাহরণ দেখে নিই কি আছে। খেয়াল করো, এখানে উদাহরণটা আছে ডাইরেক্ট স্পিচে ইউ ডিড ইট। এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য নয়, এটা অ্যাসার্টিভ বাক্য, হ্যাঁবোধক বাক্য, কিন্তু শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার কারণে এটা বিস্ময় প্রকাশ করছে। হি সেড টু মি,
ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব? দেখো, বিং সারপ্রাইজড, হি আস্কড মি। ঠিক আছে, তো এখানে আস্কড মি ইফ হি হ্যাড ডান ইট। এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়মগুলো প্রয়োগ করেছি এবং রিপোর্টিং ভার্বের আগে বা শুরুতে রিপোর্টিং যে অংশটুকু আছে, রিপোর্টিং স্পিচ যে অংশটুকু আছে, তার শুরুতে আমরা বিং সারপ্রাইজড ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে পরবর্তী রুলসে আমরা চলে যাই। সেটা হচ্ছে কি, when reported speech has thank, the indirect speech will use reported verb subject plus thanked plus reported verbs object. আচ্ছা, এই বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো একটা উদাহরণ দেখে নিই, তাহলে আরো সুন্দর বুঝতে পারবে। যেমন, I will call you tomorrow for discussion. The chairman said to him. Thank you, the man said to him, said to the chairman. তো এখানে থ্যাংক ইউ শব্দটাকে আমরা কিভাবে রিপ্লেস করছি দেখো, করব সেটা হচ্ছে কি, দ্য চেয়ারম্যান টোল্ড হিম দ্যাট হি উড কল হিম দ্য নেক্সট ডে ফর ডিসকাশন। তো পরবর্তীতে যেটা করা হয়েছে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, পরবর্তী সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দ্য ম্যান, তাহলে দ্য ম্যান লিখছি, তারপরে থ্যাঙ্কড শব্দটা ব্যবহার করা হয়েছে, থ্যাঙ্কড। ঠিক আছে, রিপোর্টিং, আচ্ছা, রিপোর্টিং ভার্বের যে থ্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, থ্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, সেই অবজেক্টটা ব্যবহার করা হয়েছে, দ্য ম্যান থ্যাঙ্কড হিম। ঠিক আছে, তো এইভাবে তোমরা পরিবর্তন করতে পারবে খুব সহজেই। বিষয়গুলো তোমাদের কাছে আশা করি খুব একটা জটিল হবে না। তাহলে চলো আমরা পরবর্তীতে আরেকটা কি আছে রুল দেখে নিই। সেটা হচ্ছে, ইফ রিপোর্টেড স্পিচ হ্যাজ গুড বাই, দ্য ইনডাইরেক্ট স্পিচ উইল ইউজ রিপোর্টেড, অর্থাৎ গুড বাই। খেয়াল করো, এর আগে আমরা কি ব্যবহার করছি? থ্যাংক ইউ। এবারে কি করতেছি? গুড বাই। দুটো রুলই প্রায় একই রকমই, মাঝখানে শুধু একটু পরিবর্তন আছে। পরিবর্তনটা এখানে একটু করে দেওয়া দরকার। ঠিক আছে, এখানে একটু ভুল ছিল, আমি একটু ভুলটা শুধরাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে গুড বাই, দ্য ইনডাইরেক্ট স্পিচ উইল ইউজ রিপোর্টেড ভার্ব সাবজেক্ট, তারপরে কি হবে? বেড। ঠিক আছে, বেড গুড বাই। ওকে, এই হচ্ছে বিষয়টা আর কি। তো তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে খেয়াল করো, তাহলে কি হবে? ইফ রিপোর্টেড স্পিচ হ্যাজ গুড বাই, দ্য ইনডাইরেক্ট স্পিচ উইল ইউজ রিপোর্টেড ভার্ব সাবজেক্ট, তারপরে পেড গুড বাই। ঠিক আছে, তারপরে রিপোর্টেড ভার্ব সাবজেক্ট। তাহলে পরবর্তী উদাহরণটা কি আছে দেখো, গুড বাই শি সেড টু মি স্ট্যান্ডিং বাই দ্য সাইড অফ দ্য উইন্ডো। ঠিক আছে, তাহলে গুড বাই শি সেড টু মি স্ট্যান্ডিং বাই দ্য সাইড অফ দ্য উইন্ডো। তো এখানে রিপোর্টেড স্পিচ কিন্তু শুধুমাত্র গুড বাই এই অংশটুকু। তাহলে চলো দেখে নিই কিভাবে বলা হয়েছে। প্রথমে বাড়তি ফ্রেজটাকে সামনে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটাকে সামনে নিয়ে আসা হয়েছে। স্ট্যান্ডিং বাই দ্য সাইড অফ দ্য উইন্ডো, শি বেড মি গুড বাই। ঠিক আছে, শি বেড মি গুড বাই। তো এরকম ভাবে আমরা পরিবর্তন করব বিষয়গুলা। ঠিক আছে, গুড বাইটাকে পরে দিলেও হয়, আগে দিলেও হয়। শি বেড গুড বাই টু মি এভাবেও বলা যায়, বা শি বেড মি গুড বাই, এভাবেও এটা ব্যবহার করা যায়। ঠিক আছে, তো 10 নম্বর রুলসটাও আমরা বুঝতে পারলাম আশা করি। এখানে যে আরেকটু পরিবর্তন করা দরকার, এখানে গুড বাই না, শি বেড, এরপরে যেটা হবে রিপোর্টেড স্পিচের অবজেক্ট প্লাস গুড বাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রুলসটা। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দিয়ে আমরা 10টা রুলস শিখলাম, হাউ টু চেঞ্জ প্যাসেজ ইনডাইরেক্ট স্পিচ টু
প্যাসেজ ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এই রুলস এর পরে আমরা আরো রুলস শিখবো, তবে আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আরো যে রুলস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমরা শিখলাম 6টা রুলস, অর্থাৎ টোটাল শুরু থেকে আমরা এই পর্যন্ত 10টা রুলস শিখে ফেলেছি প্যাসেজ নারেশন কিভাবে পরিবর্তন করতে হয়। তো আজকে তোমাদের এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্কটা তোমরা বাসায় সবাই কমপ্লিট করবে, ঠিক আছে? আমি একবার রিড আউট করে দিচ্ছি, তোমরা একটু শোনো। আর ইউ হাংরি, friends, said the shrewd king. Yes, we are hungry. We need food and shelter for some day. They said, come with me. I will provide you with food and shelter, said the king. Thank you, our lord, said they. ঠিক আছে? তো এই প্যাসেজটুকুকে তোমরা পরিবর্তন করবে। এখানে আমরা যে রুলস গুলো শিখেছি সেগুলাই সাধারণত অ্যাপ্লাই করা হয়েছে। তোমরা এটা হোমওয়ার্ক থাকলো, তোমাদের বাসায় সবাই কমপ্লিট করবে। আমি পরবর্তীতে তোমাদেরকে ওভার ফোনে অথবা ওভার ফোনে জিজ্ঞাসা করবো যে তোমরা এটা করেছো কিনা। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ যেটা আছে এখানেও তোমরা জয়েন হতে পারো। জয়েন হয়ে আমাদেরকে কমেন্টে তোমরা তোমাদের ফিডব্যাক গুলো জানাতে পারো, ছবি পাঠিয়ে আমাদেরকে জানাতে পারো। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। তোমাদের সুমঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। উইশ ইউ বেস্ট অফ লাক।